প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে টেরা চোখের সমস্যা ও তার সমাধান। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ 1956 সালে অক্টোবরে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। টেরা চোখ স্যার অত্যন্ত জটিল একটি সমস্যা এবং এটির প্রভাব সারা জীবনই ভোগ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমরা যা দেখছি, এবং অনেকেই ভুগছে সমস্যাটিতে। টেরা চোখটি কি একটু জানতে চাইব আপনার কাছ থেকে এবং এর সমাধানের উপায়গুলো। ধন্যবাদ। আমাদের দেশের মানুষের একটা কুসংস্কার আছে, জন্মের পরেই যদি কারো চোখ বাঁকা হয়, ওই বাবা মা বা আত্মীয় স্বজন যারা মুরব্বী তারা বলেন যে লক্ষ্মী টেরা হয়েছে, ওর এই চোখের ব্যাপারে হাত দিও না, তোমার পরিবারে ভাগ্য ফিরে যাবে। এটা কিন্তু একটা কুসংস্কার। অবশ্যই। এই বাঁকা চোখ কেন হয় আপনি জানতে চেয়েছিলেন, আমি সবার জন্য জানাচ্ছি যে জন্মের সময় কোনো আঘাত লাগলে অথবা জন্মের সময় কনজেনিটাল বলি আমরা এটাকে, যে দুটো মাসেল ল্যাটারাল রেকটাস অথবা মিডিয়াল রেকটাস অথবা সুপিরিয়র ইনফেরিয়র রেকটাস যেটা চোখের মুভমেন্টকে হেল্প করে, এই মাসেল দুর্বল হতে পারে। আবার থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ, সিক্সথ নার্ভ, এই নার্ভগুলো সাপ্লাই দেয় চোখকে, এই নার্ভের কোথাও প্যারালাইসিস থাকতে পারে, তাহলে এটা জন্মগত হতে পারে। হলে কি হচ্ছে, ল্যাটারাল রেকটাস এই দিকে টানে, মিডিয়াল রেকটাস নাকের দিকে টানে, যদি একটা দুর্বল হয়ে যায় তাহলে আর এক দিকে চোখটা চলে যায়, এরকমভাবে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার কারণে অনেকেই দৃষ্টিশক্তিটা কমে যায়। কেন? ওই চোখ দিয়ে সে আর দেখতে পায় না, দেখে একটা চোখ দিয়ে যেটা সোজা সে দেখছে, ম্যাকুলা ডেভেলপ করতে পারে না, এটা অ্যামব্লায়োপিয়া রোগ ডেভেলপ করে। অ্যামব্লায়োপিয়াটা এমন একটা রোগ যে ওটার চোখের ভিতরে দেখে কিছু বোঝা যায় না, পরীক্ষা করেই আমরা তখন দেখতে পাই যে তার পাওয়ারটা এক চোখের চেয়ে আর এক চোখে বেশি ছিল বা কম ছিল, মানে দুই চোখের পাওয়ার সমান থাকে না। এবং সেটা যদি এক পাওয়ার 300-র বেশি হয়, আর একটা ধরেন 1 থাকলো, আর একটা 450 হয়ে গেল, অথবা একটায় প্লেন বা 0 আর একটাতে 300-র বেশি, এই ক্ষেত্রে ওই 300-র বেশি পাওয়ার যাদের থাকে তারা কিন্তু ব্যালেন্স করতে পারে না, তখন দুই চোখ সমানভাবে আমরা না দেখতে পারলে একটা চোখ বেঁকে যায়। এটাকে আমরা রিফ্র্যাক্টিভ এররের জন্য বলি। রিফ্র্যাক্টিভ এররটা কি জিনিস? একটা জিনিসকে সঠিকভাবে আমরা যদি দেখতে চাই, তাহলে আমার চোখটাকে সমানভাবে রেখে ওই জিনিসটার উপরে তাকাবো, এই আঙ্গুলটাকে আমি এখন যেভাবে দেখছি সেটা দেখি এইভাবে আমরা স্বাভাবিক দেখি, ব্রেনে গিয়ে সে এরকম সোজা হয়, এরকমভাবে এখান দিয়ে চোখ দেখে আর ব্রেনে গিয়ে এইভাবে হয়, তো এই যাওয়ার পথে বাধাগ্রস্ত হয়, সুতরাং দেখতে অসুবিধা হয়। এছাড়া আপনারা জানেন আমাদের দেশে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টটা বাচ্চা খেলার সময় হতে পারে। এই খেলাটাও আবার আপনাকে বলি, আমাদের দেশে আমরা আইন মানি না, খেলনা বাচ্চার হাতে কয় বছর বয়সে কোনটা ব্যবহার করতে হবে এটাও আমাদের অনেকে জানে না। অনেক শার্প ইনস্ট্রুমেন্ট থাকে, কলম, পেন্সিল, দুই ভাই বোনের ঝগড়া, এগুলোতে দেখা যায় যে এরকম চোখে ঢুকে যায়। এই ধরনের ইনজুরি হলেও এই মাসেল দুর্বল হতে পারে, নার্ভ প্যারালাইসিস হতে পারে, তাহলে চোখটা স্বাভাবিকতা থেকে যেভাবে থাকা উচিত নর্মাল অ্যাক্সিস থেকে বেঁকে যায়। এই আর একটা সমস্যা হতে পারে। আরেকটা তো বললাম রিফ্র্যাক্টিভ এরর, আর একটা হতে পারে যে তার চোখে কোনো অপারেশন হয়েছিল, অপারেশনের কারণে কোনো কমপ্লিকেশন হলেও হতে পারে। তো এই যে সমস্যাটা যখনই হবে তাহলে আমরা তাদেরকে একটা চিকিৎসা দিতে হবে। অবশ্যই করণীয়ের মধ্যে একটা হলো যে যদি কোনো বাঁকা চোখ আমরা দেখি, সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেব। উনি কি করবেন? উনি কয়েকটা কাজ করেন। প্রথমেই দেখেন যে ওর চোখের দৃষ্টিটা সঠিক আছে কিনা ইন্ডিভিজুয়াল আইতে। আপনার বাড়িতেও বাচ্চারা থাকলে তাদের এক এক চোখে সমান করে দেখে কিনা এটা দেখতে হবে। ও তো বোঝে না যে তার এক চোখে ভালো এক চোখে খারাপ দেখে, সেটা কি বাড়িতেই দেখার উপায় আছে? একটা ধরেন আপনি টিভি দেখছে, আপনার দূরত্বটা রাখলেন
20 ফিট দূরে। আচ্ছা, ওখানকার যে লেখাগুলো থাকে টিভি স্ক্রলে ও দেখতে পায় কিনা, ইকুয়ালি দুই চোখ দেখতে পায় কিনা। আচ্ছা, যদি এক চোখে ভালো দেখে এক চোখে খারাপ দেখে তাহলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চশমা ব্যবহার করতে পারে, তাহলে আর বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই। দ্বিতীয় হলো আমরা অপথ্যালমোলজিস্টরা বা বিশেষজ্ঞরা আমরা কি করি, আমরা চোখটা পরীক্ষা করে যদি দৃষ্টিশক্তি ঠিক থাকলো কিন্তু দেখা যায় যে একটার চেয়ে আর একটা বেশি, তখন আমরা যে চোখটা ভালো সেইটাকে 2 ঘন্টা করে বন্ধ করে যেটা খারাপ সেইটা দিয়ে দেখার একটা ব্যবস্থা করি। এটাকে আমরা বলি অক্লুশন। প্রথমটা বললাম অপটিক্যাল, তারপরে করলাম অক্লুশন। এরপরে আরেকটা করি আমরা অর্থোপটিক্স। এটা বাংলায় বললে চোখের এক্সারসাইজ করতে বলি, যে তুমি ডাইনে ঘোরাবে, বামে ঘোরাবে, উপরে ঘোরাবে, নিচে ঘোরাবে, মাসেলটা এবং নার্ভটাকে সতেজ করে, মানে স্ট্রং রাখার জন্য। আচ্ছা, এরপরেও যদি দেখি যে না কাজ হচ্ছে না, একটা সবচেয়ে সহজ অপারেশন এই স্কুইন্ট অপারেশনটা বা এই যে টেরা চোখ এর অপারেশনটা খুবই সহজ। যারা আগে বিদেশে ট্রেনিং করতে যেত, FRCS ট্রেনিং, ওরা কিন্তু ইন্ট্রাঅকুলার অপারেশন করতে পারতো না চোখের ভিতরের এই ফ্যাকো ট্যাকো, ওরা ওই হাসপাতালগুলোতে শুধুমাত্র এই সহজ অপারেশনটা করার সুযোগ পেত। আচ্ছা, অর্থাৎ সহজ কেন বলছি, এই মাসেলটা যেটা দুর্বল হয়ে যায় ওইটাকে একটু স্ট্রেংথেনিং করে দেওয়া হয়, কেটে সেলাই দিয়ে ঠিক করে, যেহেতু কারণ হচ্ছে মাসলটা উইক হয়ে যাওয়া বা ফ্যাটিক হয়ে যাওয়া, সেটা আবার আরেক সাইডে বেঁকে গেছে ওইটার জায়গাটা বদল করে ইনসারশনটা সরিয়ে দিই আমরা, যেখানে আগে ছিল একটু সরিয়ে গেল, এদিকে ছোট হয়ে গেল, দুটো সমান হয়ে যায়। এর চেয়ে সহজ কোনো অপারেশন কি স্যার যে কোনো সময় করা সম্ভব? যে কোনো সময় করা সম্ভব, 5 বছরের মধ্যে করলে ভালো। আচ্ছা, যদি বাচ্চাদের হয়। আর বড়রা, আমার নিজের হাতে একজন স্কুল টিচার 57 বছর বয়স, তাকেও করেছি। আচ্ছা, সুতরাং এটা যে কোনো বয়সেই করা যেতে পারে। এটা নির্ভর করবে যে একটা সমস্যা তো আছে, বিয়ের আগে যদি কারো স্ক্রিন থাকে তার কিন্তু সামাজিক অবস্থাটা উন্নত হয় না, সে নিজেও একটু সাইকোলজিক্যালি উইক হয়। আপনারা কি জানেন যে এই যে পিএসসি পরীক্ষা হয়, টেরা চোখের কিন্তু BCS পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, মানে অনেকখানি পিছিয়ে গেল। তাহলে এই জিনিসগুলো যদি কারেকশন করে নেয় তাহলে আর কোনো বাধা নেই। ইভেন অনেকে চশমা পরে আর্মিতে বা অনেক জায়গায় নেয় না। আজকাল কিন্তু আরও একটা সুবিধা আছে বলি, এই যে চশমা নেবে না, তাহলে কি কি করা যায়? যারা চশমা পড়তে চায় না, বিয়েতে যাবে, সে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারে। কন্ট্যাক্ট লেন্সও যে ব্যবহার করতে চায় না, এই যে আর্মিতে ঢুকবে, ল্যাসিক করে তারা কিন্তু এই বিষয়টি করতে পারে। এটাও কিন্তু লেজারের মাধ্যমে সহজ পদ্ধতিতে। বাংলাদেশে এই চক্ষু বিষয়ক চিকিৎসা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বিদেশেও যা পাবেন আমাদের দেশেও। আমাদের কোনো লোককে চোখের বিষয়ে বিদেশে যেতে হয় না, আমরা আমাদের দেশেই এ ধরনের বিশেষজ্ঞ আছেন যারা এই চোখের চিকিৎসা করতে সক্ষম। আচ্ছা, তো টেরা চোখের ব্যাপারে আমি একটা কথা বলবো যে আর লক্ষ্মী টেরা ভেবে নয়, আপনারা গ্রামে বা যেখানেই থাকেন অবশ্যই একটি সমস্যা বা রোগ হিসেবে চিহ্নিত করে চলে আসবেন, 7 থেকে 15 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে যাবেন। আচ্ছা, পরবর্তীতে কি আর কিছু ফলো আপের বিষয় বা পরামর্শ থাকে? এক্ষেত্রে আমরা অনেকে 7 দিন পরে একবার, 1 মাস পরে একবার দেখি। আমার নিজের হাতে করা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে 10 বছর আগে একটা চোখ করেছি, সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা হয়নি। তাহলে অপারেশনটি সঠিকভাবে যদি একজন সার্জন করে সারা জীবন সে ভালো থাকতে পারে। সুতরাং টেরা চোখের ব্যাপারে আমি বলবো যে আমাদের এই কুসংস্কার দূর করে আপনারাও আপনার আত্মীয় স্বজন নিজের বাড়িতে যেখানেই যে থাকুক না কেন, আমি মনে করি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে 4টে পদ্ধতি, চশমা ব্যবহার, এক্সারসাইজ অথবা চোখ ঢেকে ঠিক করা। আমি তো চোখ অক্লুশন যেটা বললাম, অনেক রোগী ভালো হয়ে গেছে, তার অপারেশনই করা লাগেনি, চশমা দিয়েও ভালো হয়ে যায়, এক্সারসাইজেও ভালো হয়। না হলে যারা একটু বেশি সমস্যা তাদেরকে আমরা অপারেশন করে ভালো করে দিই এবং পুরোপুরি সুস্থ এবং ভালো চোখের অধিকারী, সমাজেও তার যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তার থাকে, অ্যাকসেপ্টেন্সিটা আরো বেড়ে যায়। স্যার, একটু জানতে চাইবো, আপনি যেটি বলছিলেন যে সফলভাবে হয়ে থাকে এই চোখের চিকিৎসাগুলো, কোনোভাবে কি সেটি আবার হওয়ার কোনো চান্স রয়েছে বা সুযোগ রয়েছে? একটা জিনিস তো জানেনই যে যে কোনো অপারেশনেরই একটা ছোটোখাটো কমপ্লিকেশন থাকতেই পারে। দেখা গেল যে অপারেশনের পরে আমরা যে সমস্ত পরামর্শ দেই সে সঠিকভাবে করলো না, সার্জনেরও কোনো ত্রুটি থাকতে পারে, যে মাসলটাকে আমরা সরিয়ে দিলাম, যে জায়গাটায় আমরা স্টিচ দেই, কোনো কারণে সরে যেতে পারে, তাহলে তার আবার একটা হওয়ার সম্ভাবনা থাকে। আবার যে মাসলটাকে ছোট করে দিয়েছিলাম সেটাও কোনো কারণে
ছুটে গেল। এটা আসলে খুব রেয়ার, এটা হয়তো 10 লাখে একটা হতে পারে। আচ্ছা, এবং সেটি হলে পরবর্তীতে সেটিও সমাধান আবার আমরা চিকিৎসা করতে পারি, এটা কোনো সমস্যা হয় না। স্যার চমৎকারভাবে বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং এনটিভির সকল দর্শকদেরকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম টেরা চোখের সমস্যা এবং সমাধানের প্রতিকারের বেশ কিছু উপায়। স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমাদের সবাইকে যে কিভাবে এই প্রতিকার করতে হয়। দর্শক, আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে একটা গ্রুপ এক্সারসাইজ। এটা আপনি একাও করতে পারে, আবার যখন আমরা টিনেজারদের ব্যায়াম হলে ওরা ওদের ফ্রেন্ডস সহ বা ফ্যামিলি সহ সবাই সহই করতে পারে। দিস ইজ কল্ড সারেন্ডার। সারেন্ডারে বেসিক্যালি কাজ হয় হচ্ছে পায়ের এবং কোরের, পেট সহ পা এবং হাতের। আসলে বলতে গেলে এটা ফুল ওয়ার্কআউট। আপনি এটা ফ্রি হ্যান্ডে করতে পারেন, বিভিন্ন রকম প্রপস দিয়ে করতে পারেন। এক এক ধরনের প্রপস ইউজ করলে এক এক ধরনের কাজ হবে। তো আমরা একবারেই গ্রুপে সেম এক্সারসাইজটা, এর কোনো লেভেল নাই যে হ্যাঁ এটা বিগিনার লেভেল, অ্যাডভান্স লেভেল। ইউ ক্যান চেঞ্জ দ্য প্রপস অ্যান্ড হ্যাভ ফান উইথ ইট। হ্যাঁ, তো এখানে আমরা 5 জন আছি। এখানে আমরা দেখব যে কে কী প্রপস ইউজ করছে। চৈতি ফ্রি হ্যান্ডে করছে, যার কোনো রকম প্রপস নাই সে কীভাবে করবে ওকে ফলো করলেই হবে। নিশমা, শি ইজ ইউজিং ব্যান্ড, দিস ইজ কল্ড ফ্লেক্স ব্যান্ড ইউজ করছে। অ্যান্ড দেন লিও ইজ ইউজিং আ মেডিসিন বল। মেডিসিন বলের ওয়েটটা হচ্ছে 3 কেজিস, 3 কেজির একটা মেডিসিন বল। It looks like a basketball but it's a medicine ball. And then লামিমা ইউজ করছে টোনিং বল। টোনিং বলটা হচ্ছে 2 কেজি টোনিং বল। অ্যান্ড লাস্টে তাসরিন ইউজ করছে ডাম্বেল এবং 2 কেজির ডাম্বেল। তো তার মানে হচ্ছে যার কাছে যাই আছে না কেন তা নিয়েই কিন্তু সে শুরু করতে পারে, এবং কিছু না থাকলে ফ্রি হ্যান্ডেও শুরু করতে পারে। আমরা 2 বার করব, দেন এক্সপ্লেন যে কোন জায়গায় কী হচ্ছে, দেন আমরা আবার 2 বার রিপিট করব। ওকে, সবাই ডান পায়ে শুরু করবে। রেডি, টু ফান and yes, up, good, and 1, down and up, এবার বাম পা দিয়ে 2, and up, ওকে, অ্যান্ড হাত নিচে। এখানে কি সমস্যা হচ্ছিল যে অনেক সময় দেখা যায় যে দেখতে তো খুব সহজ দেখা যায় যে হ্যাঁ নামছে উঠছে কি, কিন্তু যখন আপনি এক পায়ে নামবেন এবং ওঠার সময় কিন্তু হাতটা যখন উপরে থাকবে, টোটাল লেভেলটা খুব ইজি হয়ে যাবে যখন হাতটা সে কোমরে বা হাত নিচে নামিয়ে করবে। কিন্তু যখনই হাতটা উপরে থাকতে হচ্ছে এবং সোজা থাকতে হচ্ছে বা কিছু একটা ধরতে হচ্ছে, তখন কিন্তু কোর মাসলটা স্ট্রং রেখে ওই পায়ে ওঠাটা রিয়েলি ডিফিকাল্ট। এটা আমরা কিন্তু বয়স্কদের খুব একটা সাজেস্ট করব না, যেহেতু হাঁটুর যাদের ব্যথা আছে তাদের জন্য এটা মানে প্রথমেই শুরু করাটা খুব একটা উচিত হবে না, বাট তা নইলে বাচ্চাদের জন্য এটা খুব ভালো। আমরা আরেকবার ব্যায়ামটা দেখি। ওকে, আবার বাম পায়ে শুরু, অ্যান্ড গো। 1, and up, and 2, and up. Okay, last 2 times can you do it without count, just একবারে গিয়ে একবারে চলে আসবে। Okay, 1 and 2, okay, and hands down. ঠিক আছে, এখানে আপনি চেঞ্জের জন্য বিভিন্ন ওয়েটটা চেঞ্জ করতে পারেন, প্রপস ইউজ করতে পারেন, প্রপস চেঞ্জ করতে পারেন, কিংবা ওয়েটগুলো চেঞ্জ করে নিতে পারেন যে 1 কেজি, 2 কেজি, 3 কেজি। হ্যাঁ, সেভাবে ভারটা নিতে পারছে কি না হাত সেটা খেয়াল করতে হবে। হাতে বা ঘাড়ে কোনো ধরনের ব্যথা থাকলে কিন্তু আমরা বলবো যে ফ্রি হ্যান্ডেই শুরু করেন, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলগুলোতে যান। দর্শক, কলা খুবই উপাদেয় একটি ফল এবং সবার অত্যন্ত উপকারী। কলার কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে চলুন শোনা যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের জন্য কলা খুব সহজলভ্য একটি খাবার। কলা হচ্ছে উচ্চ ক্যালোরি সম্পন্ন ফলগুলোর মধ্যে অন্যতম। 100 গ্রাম কলা থেকে আমরা প্রায় 90 কিলো ক্যালোরি পেয়ে থাকি। এছাড়াও কলাতে খুব ভালো অ্যামাউন্টের হেলথ বেনিফিটিং অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস এবং মিনারেলস থাকে।
খুব সহজপাচ্য এই ফলের সুক্রোজ এবং ফ্রুক্টোজ আমাদের ইনস্ট্যান্টলি এনার্জি রিপ্লেনিশেস করে থাকে এবং আমাদের বডিকে রিভাইটালাইজ করে থাকে। আর এই জন্যই কলার এই কোয়ালিটির জন্য দেখা যায় যে অ্যাথলেটস যারা থাকে বা যারা খেলাধুলা করে থাকে তাদেরকে ইনস্ট্যান্ট এনার্জির জন্য কিন্তু এই কলা আমরা দিয়ে থাকি। এছাড়াও আন্ডারওয়েট চিলড্রেন যারা থাকে তাদেরকে ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে আমরা এই কলা সাপ্লিমেন্ট ফুড হিসেবে দিয়ে থাকি। কলাতে খুব ভালো পরিমাণে আঁশ থাকায় এটা আমাদের কনস্টিপেশনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি এজিং এবং ভ্যারাইটিস ডিজিজ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। কলাতে আমরা যে ভিটামিন B6 পেয়ে থাকি সেটি কিন্তু অ্যানিমিয়া এবং নিউরাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে। এছাড়াও এটি আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। কলাতে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন C পেয়ে থাকি। এটি আমাদের বডির যে ইনফেকশাস এজেন্ট এবং হার্মফুল অক্সিজেন ফ্রি রেডিকুলসগুলোকে কাজ করে থাকে এই ক্ষেত্রে। এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে যেটি আমাদের বডির ক্ষেত্রে বিভিন্ন সেলের প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। ফ্রেশ কলা থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি। এছাড়াও কলাতে হাই পটাশিয়াম এবং লো সোডিয়াম থাকায় এটি আমাদের মানবদেহের সেল এবং বডি ফ্লুইডের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট এবং এগুলো আমাদের হার্ট রেট কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে। কলাতে যে ডোপামিন রয়েছে অর্থাৎ কলা খেলে আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয় যেটাকে আমরা ডোপামিন বলে থাকি। এটি খাওয়ার পরে যেটা হয় আমাদের শরীরে যে বিষণ্ণতা থাকে বা আমরা যদি কখনো বিষণ্ণ থাকি সেটি কাটিয়ে কিন্তু আমাদের মন মেজাজ একদমই ফুরফুরা হয়ে যায়। এছাড়াও কলাতে যে অ্যান্টিঅক্সিডেন্ট ফেনোলিক রয়েছে সেটি আমাদের কিডনি ক্যান্সারকে দূর করে থাকে। কলা সম্পর্কে আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে কলা খেলেই ওজন বেড়ে যায়, বাট আমি বলবো যে কলাতে যে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে বরং এটি ওজন কমাতেই কিন্তু সাহায্য করে। সুতরাং বলা যায় যে আমরা শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত আমরা সবাই প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার চেষ্টা করব। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। একবারে পেট পুরে খাবার গ্রহণ না করে পেট কিছুটা খালি রেখে খাবার টেবিল থেকে উঠে পড়ুন। এতে শরীরও ভালো থাকবে, কর্মক্ষমতাও বেড়ে যাবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। হাড় জনিত যত রোগ আছে তার মধ্যে সবচেয়ে একটি কমপ্লিকেটেড জিনিস হলো ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার দ্যাট মিনস ভেঙে হাড্ডিটা চামড়া এবং মাংস ভেদ করে বাইরে চলে আসা, এটাকেই বলা হয় ওপেন ফ্র্যাকচার। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।